একটোপিক প্রেগনেন্সি যদি ফেটে যায় তাহলে কিন্তু মায়ের মৃত্যু অবধি হতে পারে। প্রথম 3 মাস ডাক্তার দেখানোর দরকার নেই। প্রেগনেন্সির প্রথম দিকে কিন্তু খাওয়া নিয়ে মেয়েদের খুব ঝঞ্ঝাট হয়। অনেকে যেখানে ম্যাডাম আমি কি ফুচকা খেতে পারবো, যে আনারস, আঙুর আর পেঁপে এই 3টে জিনিস কি খাওয়া যায়, এটা খেলে শুনেছি নাকি অ্যাবর্শন হয়। যে দুধ খাবি, কেশর খাবি, রসগোল্লা খাবি, তাহলে নাকি বাচ্চা ফর্সা হবে। প্রেগনেন্সির সময় কিন্তু ভালো শুনবেন, ভালো বলবেন এবং ভালো কর্ম করবেন। তার কারণ হচ্ছে আপনার পেটে যে বাচ্চা আছে সে কিন্তু আপনার বলা প্রত্যেকটা শব্দ শুনতে পায়। নমস্কার, আমি ডক্টর সোনালী বিশ্বাস। আমি একজন গাইনোকোলজিস্ট এবং একজন ল্যাপারোস্কোপিক সার্জন এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। ফেসবুকে আমি গাইনি দিদি নামেই পরিচিত। তো আজকের টপিক হচ্ছে প্রেগনেন্সিতে কি কি করণীয় আর কি কি করণীয় নয়। প্রত্যেকটা প্রেগনেন্সি প্রতিটি মায়ের জন্য ভীষণই স্পেশাল, সেটা প্রথম হোক, সেকেন্ড হোক বা থার্ড হোক। প্রেগনেন্সির প্রথম সাইন হচ্ছে মিসড পিরিয়ড। তাই যদি কোনো মহিলার পিসিওডি থাকে তাহলে কিন্তু ভাববেন না যে আমার তো রেগুলার পিরিয়ড হয় না, তাহলে এটা মিস হলে হয়তো এমনিই মিস হচ্ছে। মিসড পিরিয়ড হলে প্রত্যেকটি মহিলারই কিন্তু একটি প্রেগনেন্সি টেস্ট করিয়ে নেওয়া উচিত। কিভাবে প্রেগনেন্সি টেস্ট করবেন? যে কোনো কার্ড টেস্ট, প্রেগানিউজ খুব পরিচিত একটি ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের কিট নিয়ে দিনের যে কোনো সময়, অনেকে বলেন ম্যাডাম শুধু কি সকালের ইউরিন ধরেই আমাদের ইউরিন টেস্ট করতে হবে, মানে প্রেগনেন্সি টেস্ট করতে হবে? সেটা কোনো বাধ্যবাধকতা নেই। আপনি দিনের যে কোনো সময় কিন্তু প্রেগনেন্সি টেস্ট করতে পারেন। প্রেগনেন্সি কিটে যদি 2টি দাগ আসে তবে সেটাকে পজিটিভ ধরা হয়। অনেকের জিজ্ঞাসা থাকে যে ম্যাডাম একটা খুব ডিপ এসছে এবং একটা এসছে একটু হালকা, তাহলে কি এটা পজিটিভ? উত্তর হচ্ছে অবশ্যই পজিটিভ। দুটো দাগ আসা মানেই সেটা পজিটিভ, সেকেন্ড দাগটা হালকা হোক বা ডিপ হোক। এবার প্রেগনেন্সি যখন আপনার কনফার্ম হয়ে গেছে তখন আপনার প্রথম করণীয় কি? প্রথম করণীয় কিন্তু ডাক্তারকে ভিজিট করা। সব থেকে বড় মিথ যেটা সমাজে আছে, সবাই বলে যে প্রথম 3 মাস ডাক্তার দেখানোর দরকার নেই, মানে 3 মাস কাউকে জানাতেই দেওয়া যাবে না যে আমি প্রেগনেন্ট। এটা কিন্তু একদম ভুল। কারণ যখনই আপনার প্রেগনেন্সি এসছে, আমরা ডাক্তাররা যেটা চেক করি সেটা হচ্ছে প্রেগনেন্সিটা জরায়ুর মধ্যেই এসছে কিনা। কারণ জরায়ুর বাইরে যদি প্রেগনেন্সি আসে সেটাকে বলে একটোপিক প্রেগনেন্সি। আর একটু প্রেগনেন্সি যদি ফেটে যায় তাহলে কিন্তু মায়ের মৃত্যু অবধি হতে পারে। তাই আপনার প্রথম কাজ হচ্ছে যদি প্রেগনেন্সি পজিটিভ আসে, ডাক্তারকে ভিজিট করুন, আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে কনফার্ম করুন যে আপনার ইন্ট্রা ইউটেরাইন প্রেগনেন্সি, মানে জরায়ুর মধ্যেই প্রেগনেন্সি এসছে। তাহলে 3 মাস কাদের জানাবেন না? 3 মাস জানাবেন না আত্মীয় পরিজনদেরকে। অবশ্যই মা, বাবা, হাজবেন্ড এদেরকে আমি ধরছি না, কিন্তু যারা পাড়া প্রতিবেশী, মাসির ছেলে মেয়ে, মাসি, মামা, মামি, কাকি, কাকিমা, কাউকেই কিন্তু জানাবেন না আপনি প্রেগনেন্ট। তার কারণটা কি? কারণ দেখা গেছে 20% মহিলার প্রথম প্রেগনেন্সি কিন্তু কোনো কারণ ছাড়াই অ্যাবর্শন হয়ে যায়, মানে মিসক্যারেজ হয়ে যায়। সেখানে কিন্তু মহিলাটার কোনো দোষ থাকে না। কিন্তু ধরুন আপনি প্রেগনেন্সি পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দিলেন পজিটিভ, আর হয়তো ওই 20% মহিলার মধ্যে আপনি পড়লেন আর সেটা মিসক্যারেজ হয়ে গেল। এখন কিন্তু সমাজ থেকে অনেক প্রশ্ন ছুড়ে দেওয়া হয় মহিলাটির প্রতি, যে কেন তোমার প্রেগনেন্সি লস হলো? নিশ্চয়ই তুমি কোনো ভুল করেছো, অন্য কোনো ওষুধ খেয়েছো, বা তুমি তোমার জীবনযাত্রার কোনো পরিবর্তনের জন্যই হয়তো ওই বাচ্চাটি মিসক্যারেজ হয়েছে। কিন্তু উত্তর কিন্তু কখনোই মহিলাটির দোষ নয়, ওটি কোনো অজানা কারণেই। কারণ 20% ক্ষেত্রে কিন্তু এমনিই মিসক্যারেজ হয়, তার পিছনে আমরা ডাক্তাররাও কোনো কারণ খুঁজে পাই না। তাই আমি সবাইকে বলি প্রথম 3 মাস জানিও না। 3 মাস পর যখন দেখবে না সব ঠিক আছে, তখন অবশ্যই আত্মীয় পরিজন সবাইকেই তোমরা জানাও। এবার প্রশ্ন হচ্ছে কি কি খাওয়া যায় প্রেগনেন্সিতে। দেখো, প্রেগনেন্সির প্রথম ট্রাইমেস্টারে কিন্তু মেয়েদের প্রচন্ড বমি হয়, মাছ মাংস কিছুটি গন্ধ পায় না। যেই খাবারটা হয়তো সব থেকে প্রিয় ছিল সেই খাবারটা গন্ধও সহ্য হয় না। তাই প্রেগনেন্সির প্রথম দিকে কিন্তু খাওয়া নিয়ে মেয়েদের খুব ঝঞ্ঝাট হয়। তাই বলবো তখন কিন্তু খাবার কোনো রেস্ট্রিকশনই আমি কাউকে দিই না, মানে তুমি সব ধরনের খাবার খেতে পারো। সেটা যদি বাইরের খাবার হয় আমি তাতেও হ্যাঁ করি। তার কারণ হচ্ছে যদি তুমি কিছুই না খাও না, তাহলে পুরো জীবনটাই কিন্তু বেরঙিন হয়ে যায়। কারণ তোমাকে তখন অনেক পুষ্টির দরকার হবে, তো সেক্ষেত্রে যদি কিচ্ছু না খাও তাহলে মনটাও খারাপ হয়ে যায়। তাই সব ধরনের খাবারই তোমরা খেতে পারো, কিন্তু যেটা আমি বলি খুব স্পাইসি খাবার অ্যাভয়েড করবে, কারণ এই সময় কিন্তু গ্যাস্ট্রাইটিস, পেট খারাপ এগুলো খুব কমন হয়ে যায়। আর ওই বমির সাথে এগুলো হলে আরোই শরীর খারাপ লাগে। তাই স্পাইসি খাবারটাকে অ্যাভয়েড করো। অনেকে যেখানে ম্যাডাম আমি কি ফুচকা খেতে পারবো? অবশ্যই ফুচকা খেতে পারবে, ওটাতে কোনো বাদ বিচার নেই। সেকেন্ড, যে জিনিস আগে কখনোই খাওনি, যেরকম ধরো কেউ দুধ কখনো খায় না, তাকে কিন্তু প্রেগনেন্সিতে দুধ খেতেই হবে এর কোনো মানে নেই। আরেকটি প্রশ্ন সবাই খুব করে যে আনারস, আঙুর আর পেঁপে এই 3টে জিনিস কি খাওয়া যায়? এটা খেলে শুনেছি নাকি অ্যাবর্শন হয়। এর কিন্তু কোনো প্রমাণ তথ্য সেভাবে নেই। হ্যাঁ, কিছু স্পেসিফিক পেঁপে থাকে, আনারস থাকে, যেগুলো খেলে অ্যাবর্শনের
কথা বইতে লেখা আছে, কিন্তু সত্যি কথা বলে সেই আনারস বা পেঁপে আমাদের এই বাংলাতে পাওয়া যায় না। আর যতটা পরিমাণ পেঁপে আনারস খেলে অ্যাবর্শন হয়, ততটা পরিমাণ তো আমরা ভাতও খাই না। মানে অনেকটা পরিমাণ খেলে তবে গিয়েই তার হয়তো কোনো লক্ষণ দেখা গেলেও যেতে পারে। এটার কিন্তু কোনো রকম সঠিক প্রমাণ নেই। তাই আমি বলি, যদি কারো পেঁপে খেতে ভালো লাগে 1-2 পিস খেতেই পারে, এতে কিন্তু কোনো রকম তোমার শরীরে কোনো ক্ষতি হবে না। খাবারের মধ্যে আরেকটা জিনিস পড়ে, যেটা এখনকার দিনের মেয়েদের আমি বলবো, অ্যালকোহল, সিগারেট একদমই না। মানে নো অ্যালকোহল আর নো সিগারেট। অ্যালকোহল কোনো স্টেজ অফ প্রেগনেন্সিতেই সেফ নয়, কোনো ব্র্যান্ডের অ্যালকোহলই সেফ নয়। ইভেন স্মোকিং যদি ভাবো 4-5টা ফিল্টার দিয়ে খাবে, তাতেও কিন্তু সেফ নয়, খাওয়া যাবে না। এই এই দুটো জিনিস অন্তত। আর একটা কথা অনেকে বলে, মা কাকিমারা বলে যে দুধ খাবি, কেশর খাবি, রসগোল্লা খাবি, তাহলে নাকি বাচ্চা ফর্সা হবে। এর কোনো বৈজ্ঞানিক তথ্য নেই, কারণ এসব খেলে বাচ্চা ফর্সা হয় না। কিন্তু যেটা আমি সব থেকে খুব ভালো বলি, যে প্রেগনেন্সির সময় কিন্তু ভালো শুনবেন, ভালো বলবেন এবং ভালো কর্ম করবেন। তার কারণ হচ্ছে, আপনার পেটে যে বাচ্চা আছে, সে কিন্তু আপনার বলা প্রত্যেকটা শব্দ শুনতে পায়। এটা শুনলে অবাক লাগবে, কিন্তু হ্যাঁ, বাচ্চা শুনতে পায় পেটের ভেতরে। আপনি যদি গান চালান, ওর মিউজিকের টেস্ট কিন্তু ওই গানের মতোই হবে। আপনি যেটা খারাপ কথা বলেন, ও কিন্তু ওই কথাটা শুনতে পাবে। আপনি যখন দেখবেন, খেয়াল করবেন, যারা গর্ভবতী মা আছেন, তারা যখন পেটের কাছে এসে বাবা কোনো কথা বলে, বাচ্চা কিন্তু কিক করে, মানে বাচ্চা কিন্তু রেসপন্ড করে যে আমি শুনতে পেয়েছি। তাই এই জিনিসগুলো মেনে চলবেন। অনেকের প্রশ্ন থাকে, মা হওয়ার পর কি আমাকে একদম বেড রেস্টে চলে যেতে হবে? কারণ আমার তো এমনিতেই দুর্বল, কি করে থাকবো? কিন্তু আমি বলবো, রেস্ট ইজ নট রিকোয়ার্ড ইন প্রেগনেন্সি। আপনি যত কাজ করবেন, তত কিন্তু আপনি সুস্থ থাকবেন, আপনার গ্যাস্ট্রাইটিস কম হবে, খাবারের হজমের সমস্যা কম হবে, আপনি মেন্টালি ভালো থাকবেন। এবং আর একটা খুব ভালো জিনিস, যে নর্মাল ডেলিভারি চান্স বাড়বে। শুধু নর্মাল ডেলিভারি না, যদি আপনার সিজারও হয়, সিজারের পরে যে আপনার রিকভারি পিরিয়ড, সেটাও অনেক শর্ট হবে। মানে আপনি খুব তাড়াতাড়ি নর্মাল জীবনে ফিরে যেতে পারবেন, যদি আপনি প্রেগনেন্সি থাকাকালীন রেগুলার এক্সারসাইজ করেন। সেটা আপনি ইউটিউবে অ্যান্টিনেটাল এক্সারসাইজ লিখে সার্চ করতে পারেন, বা নর্মাল ইয়োগা। আর যদি কিচ্ছু না পারেন, প্লেন ওয়াকিং, মানে আপনি যদি সারাদিন 20 থেকে 30 মিনিট হাঁটেন, তাতেও কিন্তু আপনার খুবই ভালো এক্সারসাইজ হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রাভেলিং। কারণ আজকালকার যুগে কিন্তু সব মারাই ওয়ার্কিং, তাদেরকে কিন্তু কাজে বেরোতে হয়। আমি ট্রাভেলিং নিয়ে যেটা বলি, যখন আপনি প্রেগনেন্সি আপনার পজিটিভ হচ্ছে, তারপরে যতক্ষণ না অবধি আমি কনফার্ম করতে পারছি যে বাচ্চার যে ফুল মানে প্লাসেন্টা নিচে নেই, ততক্ষণ অবধি আমি কিন্তু ট্রাভেলিং এর রেস্ট্রিকশন দিই। কিন্তু কখন ট্রাভেলিং আপনি করতে পারবেন? আপনি ফার্স্ট স্ক্যানেলে আমাকে দেখালেন যে না ম্যাডাম, আমার প্লাসেন্টা কিন্তু ঠিক জায়গায় আছে, তাহলে আমি বুঝে গেলাম যে না, আপনার কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার কোনো চান্স আপনার নেই। তো সেক্ষেত্রে আপনি সেফ। কিন্তু আমি তবুও বলি, অটো, টোটো, যে কোনো জার্কিং বালা রাস্তাকে আমি অ্যাভয়েড করতে বলি। তার কি কারণ? আমি আগেই বললাম, 20% মহিলাদের অকারণে মিসক্যারেজ হয়। তো সেক্ষেত্রে ধরুন আপনি কোনো কাজে একটা টোটো বা অটোতে করে গেলে, সেখানে জার্কিং হলো, আর পরবর্তীকালে ধরুন 2-3 দিনের মধ্যে আপনার মিসক্যারেজ হলো, তখন আপনার মনে হবে হয়তো আমি ওই রাস্তা দিয়ে গেছিলাম, তাই জন্য আমার মিসক্যারেজ হলো, বা আমি টোটোতে উঠেছি, অটোতে উঠেছি, তাই আমার মিসক্যারেজ হলো। তো এইগুলো নিয়ে মেয়েরা কিন্তু নিজেদেরকে অনেক দোষারোপ করে, অনেক মানসিক অবসাদে ভুগে। তাই আমি বলি, যতক্ষণ না অবধি প্রেগনেন্সি আমি আল্ট্রাসাউন্ডে দেখে নিচ্ছি সেফ, ততক্ষণ অবধি অটো, টোটো আমি মানা করি। তাছাড়া ট্রেন, দূরপাল্লার যে ট্রেন রয়েছে, বাস, এগুলো সবই আপনার জন্য সেফ, আপনি যেতে পারেন। আজকালকার দিকে মহিলারা তো এরোপ্লেনেও যাতায়াত করেন। তো এরোপ্লেন যাওয়ার কথা বলি, ফার্স্ট ট্রাইমেস্টার মানে একদম প্রেগনেন্সির প্রথম টাইমটা যেহেতু খুব বেশি বমি হয়, সেক্ষেত্রে আমি বলি যে একটা বমির ওষুধ ক্যারি করবেন, একটা ভালো পলিথিন ব্যাগ সেগুলো ক্যারি করবেন, এবং আইল সিট নেবেন, মানে যাতে আপনার যাতায়াত বা বাথরুম যেতে সুবিধা হয় সেরকম সিট নেবেন। সেকেন্ড ট্রাইমেস্টার একদমই সেফ। থার্ড ট্রাইমেস্টার যখন পেট অনেকটাই বড় হয়ে গেছে, তখন আমি বলি কম্প্রেশন স্টকিং ইউজ করুন, বেশি করে জল খান, এবং তারপরেও যদি আপনার ট্রাভেলিং এর দরকার পড়ে বাই এরোপ্লেন, সেক্ষেত্রে 36 উইকসের পর বেশিরভাগ এয়ারলাইন মানা করে দেয়। কিন্তু তবুও কিছু কিছু লোকেরা কি করে, ওরা একটা অ্যাপ্লিকেশন চায় যে ডক্টর ফিট টু ট্রাভেল বলেছে, সেটা অনেক জায়গায় অ্যাপ্লিকেবল আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 36 উইকসের পর এয়ার ট্রাভেল মানা করে দেওয়া হয়। আইভিএফ প্রেগনেন্সি আজকাল অনেক কমন হয়ে গেছে, কিন্তু আইভিএফ প্রেগনেন্সিও কিন্তু আর 5টা প্রেগনেন্সির মতো নর্মাল। তাই আইভিএফ প্রেগনেন্সি হলেও আপনার কিন্তু সারাদিন শুয়ে থাকার কোনো দরকার নেই। অ্যাবসলিউট বেড রেস্ট ইজ নট রিকোয়ার্ড ইন এনি কাইন্ড অফ প্রেগনেন্সি, এক্সেপ্ট শুধুমাত্র কয়েকটি ক্ষেত্রেই আমরা বলি বেড রেস্ট, সেটা হচ্ছে ব্লিডিং। এক হচ্ছে ব্লিডিং, সেকেন্ড হচ্ছে খুব হাই ব্লাড প্রেশার যার, তাদেরকে আমরা হয়তো কিছু কাজ রেস্ট্রিক্ট করে দিই, কিন্তু অ্যাবসলিউট বেড রেস্ট
ব্লিডিং ছাড়া কোথাও অ্যাপ্লিকেবল নয়। যে কোনো কাপলের লাইফেই খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শারীরিক সম্পর্ক, যেটা 9 মাস ধরে প্রেগনেন্সির জন্য অনেকেরই প্রশ্ন থাকে, ম্যাডাম আমরা কি করতে পারবো? আমি বলি ফার্স্ট একটা আলট্রাসোনোগ্রাফিতে কনফার্ম হয়ে যাক যে বাচ্চার ফুলটা নিচে নেই, তাহলে প্রথম দিন থেকেই মেলামেশা প্রেগনেন্সির পরও অ্যাবসলিউটলি সেফ, আপনারা করতে পারেন। কিন্তু যেহেতু শারীরিক মেলামেশার অনেক স্তর থাকে, তো কোন স্তর অবধি আপনার ওয়াইফ কমফোর্টেবল সেই জায়গাটা থেকেই আপনাকে থেমে যেতে হবে। তো কমফোর্ট এবং সেফটি এই দুটো মাথায় রেখে আপনাদেরকে এই জার্নিটা কভার করতে হবে। কারণ 9 মাসের জার্নিতে কাপলসটা যেন আলাদা না হয়ে যায় জাস্ট বিকজ ওয়াইফ প্রেগনেন্ট। তো আপনারা কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ অ্যাবসলিউটলি সেফ, শুধুমাত্র ওই দুটো জিনিস মাথায় রেখে। অনেক মহিলারা আমার কাছে এসে বলেন, ম্যাডাম আমি কিন্তু একদম ওষুধ খাইনি কোনোদিন, আমি এখন ওষুধ খেতে পারবো না। কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে একটা 2.5-3 কেজির বাচ্চা কিন্তু আপনার শরীরের মাল মশলা নিয়েই তৈরি হবে। তো সেক্ষেত্রে আপনার শরীরে যদি পুষ্টি না থাকে, তাহলে কিন্তু বাচ্চারও সেই পুষ্টিটা যাবে না। আর বাচ্চা যদি পুষ্টি পেয়েও যায়, আপনি কিন্তু ম্যালনিউট্রিশনে ভুগবেন। এই জন্য গোটা প্রেগনেন্সি যে ওষুধগুলো ডাক্তার প্রেসক্রাইব করবে, তার মধ্যে সব থেকে কমন হচ্ছে আয়রন এবং ক্যালসিয়াম ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, মানে আপনাকে খেতেই হবে। সে আপনার যদি ভালো না লাগে খেতে, আপনি ব্র্যান্ড চেঞ্জ করে খান। কারণ আয়রন ক্যাপসুলের একটা খুব খারাপ দিক আছে হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য হয়, মানে কনস্টিপেশন হয়, বা অনেকের পায়খানা আটকে যায়। তো তারা খুব ভয় পায় আয়রনের ট্যাবলেট খেতে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, অনেক ভালো ভালো ব্র্যান্ড আজকাল আছে যে যারা কোনো কোষ্ঠকাঠিন্য হয় না, গ্যাস্ট্রাইটিস হয় না। আপনারা ডাক্তারের সাথে কথা বলুন, ব্র্যান্ড চেঞ্জ করুন, কিন্তু অবশ্যই ওষুধটা কন্টিনিউ করবেন। আর একটা ওষুধ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, থাইরয়েডের মেডিসিন। থাইরয়েডের মেডিসিনের সমস্যা হচ্ছে, কিছু মহিলা মনে করে যে ম্যাডাম আমার থাইরয়েড ধরা পড়ে গেল, তাহলে হয়তো সারা জীবন থাইরয়েড খেতে হবে। ব্যাপারটা সেরকম নয়। কারণ প্রেগনেন্সিতে আমার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য থাইরয়েড বডিতে দরকার পড়ে। এই জন্য যেই মায়ের প্রেগনেন্সির আগে থাইরয়েড ছিল না, তার কিন্তু প্রেগনেন্সি চলাকালীন থাইরয়েড ট্যাবলেট খেতে হতে পারে। সেটা যখন প্রেগনেন্সি তার হয়ে যাবে, মানে ডেলিভারি হয়ে যাবে, তারপর তার আবার থাইরয়েড নর্মাল চলে আসবে, তখন কিন্তু আর থাইরয়েড ট্যাবলেট তার খাওয়ার দরকার পড়বে না। কমার্শিয়াল হেলথ ড্রিঙ্ক নিয়ে প্রচুর লোকে প্রচুর কোয়েশ্চেন করে, আমি নাম করতে চাই না, কিন্তু কমার্শিয়াল হেলথ ড্রিঙ্কস হ্যাজ নো অ্যাডেড বেনিফিট। মানে হচ্ছে ওটা খেলে যে আপনি খুব ভালো বাচ্চা, বিশাল ইন্টেলিজেন্ট বাচ্চা জন্ম দেবেন, সেরকম নয়। কারণ বাচ্চার হেলথ, তার হাইট, তার ওয়েট, তার ইন্টেলিজেন্স সব কিন্তু সে জিন থেকে পায়। তো সেইটা কিন্তু চেঞ্জ করার ক্ষমতা কোনো হেলথ ড্রিঙ্ক, কোনো জড়িবুটির নেই। তাই ওইগুলো খাওয়াটা আপনার পার্সোনাল চয়েস, কিন্তু ওটা খাওয়ার সাথে বাচ্চার ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক নেই। ভ্যাকসিন নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। তো প্রেগনেন্সিতে 3টে ভ্যাকসিনই আমি বলি, 3 মাস আর 4 মাসে টিডি ভ্যাকসিন এবং 7 মাসে বুস্ট্রিক্স ভ্যাকসিন। কিছু কিছু ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও আমরা নেওয়ার কথা বলি, সেটা বুস্ট্রিক্সের 4 সপ্তাহ পরে। তাহলে করণীয় অকরণীয়র মধ্যে ফার্স্টে বলি কিছু ওয়ার্নিং সাইন্স, যেটা যদি হয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তার ভিজিট করতেই হবে। এক হচ্ছে ব্লিডিং, মানে প্রেগনেন্সির কোনো পর্যায়ে ব্লিডিং নর্মাল নয়। অনেকে আমাকে বলে, ম্যাডাম একটু হালকা ব্লিডিং হয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো নর্মাল, কিন্তু নর্মাল নয়। প্রেগনেন্ট থাকলে আপনার ব্লিডিং হবে না, মানে ভ্যাজাইনা দিয়ে ব্লাড বেরোবে না। যদি বেরোয়, ইটস রিয়েলি ডেঞ্জারাস, তাহলে আপনাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে, নর্মালি দুটো পা ফোলা, দিস ইজ ফিজিওলজিক্যাল, মানে এটা নর্মাল। কিন্তু যদি আপনার মুখ ফুলতে থাকে বা বডির অন্য অংশ ফুলছে, সেটা কিন্তু নর্মাল নয়, ডাক্তারের সাথে কথা বলতে হবে। এটা কিন্তু বিপি বাড়ার লক্ষণ হতে পারে। এটা বাদেও যদি ভ্যাজাইনাল ইচিং হয়, ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, ভীষণ বমি হচ্ছে, ভীষণ পেট খারাপ, ফিভার, এই সমস্ত জিনিস হলে কিন্তু অবশ্যই ডাক্তারকে ভিজিট করুন। নিজে কোনো রকম ওষুধ খাবেন না, কারণ অনেক ওভার দ্য কাউন্টার ড্রাগস থাকে যেটা কিন্তু বেবির জন্য সেফ নয়। তাই যে কোনো ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাবেন না। এবার তাহলে গোটা প্রেগনেন্সি আপনি কিভাবে সুস্থ থাকবেন, আমি তাহলে বলবো, ফার্স্ট ডাক্তারে ভিজিট করুন, রেগুলার ডক্টর চেক আপ করান, ডাক্তার যেভাবে বলছে সেভাবে চলুন, যা যা ওষুধ দিচ্ছে সেভাবে খান, বেশি করে জল খান, রেগুলার এক্সারসাইজ করুন, ভ্যাকসিন ঠিকমতো নিন, আর ইনস্টিটিউশনাল ডেলিভারি করান। বাড়িতে ডেলিভারি আজকাল চলে না, এটা ভীষণ ডেঞ্জারাস। যতই ইনস্টাগ্রামে দেখাক না কেন বাথটাবে শুয়ে জলের মধ্যে বেবি ডেলিভারি পসিবল, এগুলো কিন্তু সেফ নয়। ইনস্টিটিউশনাল ডেলিভারির জন্য নিজের কাছের ডাক্তারের কাছে যান,
হসপিটালে যান, সুস্থ থাকুন। আর যেগুলো দিলাম গুগল ফলো করবেন না, আমি যা যা মোটামুটি বলেছি আপনার কাজের হবে। যদি কিছু কোয়েশ্চেন থাকে আপনার, নিচের কমেন্ট বক্সে আপনি লিখে দিতে পারেন, বা যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা তো অনেক টপিক নিয়ে আপনাদের সামনে আসি, কিন্তু আপনারা কোন টপিকটা নিয়ে আমাদের কাছ থেকে শুনতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে এবার জানিয়ে দেবেন। নমস্কার।